একটি অতি শক্তিশালী অশরীরী শক্তি যার নাম হচ্ছে বাঘ। এই বাঘ একটি মেয়েকে মারার উদ্দেশ্যে তার বাবা মাকে মেরে ফেলে। এরপর এই মেয়েটির মা মরার পর আত্মা হয়ে এসে তার মেয়েকে এই বাঘের হাত থেকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করতে থাকে। এখানে এই বাঘ কেন এই মেয়েকে মারতে চায় আর এই মেয়েটির মায়ের আত্মা কি এই শক্তিশালী বাঘের সাথে লড়াই করে পেরে উঠবে, আর এই সব কিছু শেষ পরিণতি কি হবে তা জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আরানমালাই 4 এই হরর মুভিটি নিয়ে। এই হরর মুভিটি এর আগের কোনো মুভির সাথে মিল নেই। এবারের মুভিটির বাজেট বেশি হয়, এর কাহিনী ও ভিএফএক্স আগের থেকে অনেক ভালো। এই মুভিতে ভয় ও ইমোশন দুটাই অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে, আর মাঝে মাঝে কিছু কমেডি ও অ্যাকশনও দেখতে পাবো। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একজন পূজারীকে দেখতে পাই যে তার মেয়েকে নিয়ে একটি ছোট নৌকা করে একটি পূজার মেলায় যাচ্ছে। তখন পূজারীর মেয়ে পূজারীর কাছে জানতে চায় প্রতি বছর এই সময় কেন এই মেলাটি হয়। তখন পূজারী তার মেয়েকে বলে প্রায় 100 বছর আগে এই গ্রামে বাঘ নামের একটি খারাপ শক্তি ছিল। এই বাঘ অনেক শক্তিশালী ছিল, এটি মাটি এবং পানি দু জায়গায় থাকতে পারত। সে মানুষকে মেরে তার রূপ নিয়ে নিত। তখন অনেক বড় বড় তান্ত্রিক ওই বাঘকে বন্দী করে ফেলে। তারপর থেকেই এই পূজার অনুষ্ঠান শুরু হয়। এসব কথার মাঝে হঠাৎ করে পূজারীর মেয়ের হাত কেটে পানিতে রক্ত পড়ে যায়, আর তখনই পূজারীর নৌকার বৈঠার আঘাতে নিচে একটি মাটির ঘটি ভেঙে যায়। আর আমরা এটি বুঝতে পারি এটি আসলে সেই ঘটি যেখানে বাঘকে বন্দী করা হয়েছিল। ঘটি ভেঙে যাওয়ার কারণে বাঘ মুক্তি পেয়ে গেছে, আর পানিতে পূজারীর মেয়ের রক্ত পেয়ে তার উপর আক্রমণ করে। এরপরে আমরা দেখতে পাই পূজারীর মেয়ে নদী থেকে একটি মাছ ধরে তা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পূজারী তখন তার মেয়েকে এমনটি করতে নিষেধ করে, আর তখন পূজারীর নজর পড়ে তার মেয়ের লাশের উপর, যেটি পানিতে ভাসছিল। এখানে পূজারী বুঝতে পারে এটি তার আসল মেয়ে নয়, বাঘ তার মেয়েকে মেরে ফেলেছে আর তার রূপ নিয়ে নৌকায় বসে আছে। বাঘ তখনই পূজারীকেও মারতে যাবে, তখনই পূজা শুরু হয়ে যায়, যার প্রভাবে বাঘ অনেক দুর্বল হয়ে পড়ে। পূজারী তখন বাঘের আত্মাকে কোনোভাবে একটি ঘটির মধ্যে আটকে ফেলে। এখানে আমরা জানতে পারি যে বাঘের আত্মা যার কাছে থাকবে বাঘ তার সব কথা মানতে বাধ্য হবে। তখন পূজারী বাঘকে বলে, তুই আমার মেয়েকে মেরে ফেলেছিস, তুই এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবি। এখানে বাঘ পূজারীর উপর রেগে থাকা সত্ত্বেও তার কথা শুনতে বাধ্য হয়, আর পূজারী বাঘকে তার বাসায় নিয়ে আসে। সে তার স্ত্রীকে এ ব্যাপারে কিছু জানায় না, কারণ তার মেয়ের মৃত্যুর কথা শুনে সে অনেক কষ্ট পাবে। এরপরে আমাদের শারবানান নামের একজন উকিলকে দেখানো হয়, যে কিছু গুন্ডাদের সাথে মারামারি করছিল। এখানে শারবানানের আন্টিকেও দেখানো হয়, যে একটি মেয়েকে শারবানানের সম্পর্কে সবকিছু বলছিল। এখানে আমরা জানতে পারি শারবানানের সেলভি নামের একটি ছোট বোনও রয়েছে, যে 10 বছর আগে একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করায় তার বাবা তাকে বের করে দেয়। শারবানান তাকে তখন কোনো সাহায্য করতে পারেনি, আর 10 বছর ধরে কোনো যোগাযোগও নেই তাদের মাঝে। তাই এখন সে তার বোনকে অনেক মিস করে। এরপর আমরা সেলভিকে দেখতে পাই যে তার স্বামীকে নিয়ে অনেক দূরে একটি ছোট গ্রামে সুখে শান্তিতে বসবাস করছিল। এখানে তাদের 2টি সন্তানও আছে, বড় মেয়ের নাম শক্তি আর ছোট ছেলের নাম শারবানান। এখানে আমরা বুঝতে পারি সেলভিও তার ভাইকে মিস করে, তাই তার ছেলের নামও তার ভাইয়ের নামে রেখেছে। এখানে একদিন সেলভির স্বামী হাঁটতে বের হলে সে রাস্তায় গ্রাম প্রধান এর ছেলে রবিকে দেখতে পায়, যে তার ইউটিউব ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিল। তার সাথে কিছু কথা বলার পর সে কিছু দূর আগালে রাস্তায় অনেক ধোঁয়া দেখতে পায়। সেখান থেকে একটি হাত এসে তার পা ধরে টান দিলে সে সেখানেই পড়ে যায়। তারপর আমরা ধোঁয়ার মধ্যে তার লাশ দেখতে পাই, আর ওই আত্মাকে দেখি যে সেলভির স্বামীর রূপ ধরেই তাদের বাসার দিকে যাচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি এটি অবশ্যই বাঘের কাজ। তখন সেলভির স্বামী ভিতরে এসে সেলভির কাছে তাদের মেয়ের শক্তির কথা জানতে চায়। তাদের মাঝে কথা হচ্ছিল, তখন গ্রামের কিছু লোক এসে ডাকাডাকি শুরু করে। সেলভি নিচে আসলে সেলভিকে বলে তার স্বামীর লাশ পাওয়া গেছে। সেলভি তখন তাদের সাথে চলে যায়। এখানে আমরা একটু অবাক হই, কারণ সেলভি এই মাত্রই তার স্বামীর সাথে কথা বলে নিচে আসলো, তাহলে সে কেন এদের কথায় তার স্বামীর লাশ দেখতে
চলে গেল। এখানে রবি তাদের যেতে দেখে সেলভিদের বাসার সামনে আসলে তখন কুকুরের আওয়াজ শুনে সে ভিতরে এসে শক্তিকে একটি কূপের সামনে আহত অবস্থায় পায়। রবি কূপের ভিতর আসলে গলায় ফাঁস লাগা অবস্থায় সেলভির লাশ দেখতে পায়। এখানে আমরা বুঝতে পারি বাঘ সেলভিকেও মেরে ফেলেছে আর তার রূপ নিয়ে গ্রামের লোকদের সাথে চলে গেছে। এরপর আমাদের একজন লোককে দেখানো হয় যে সারবানানকে তার বোনের মৃত্যুর কথা জানায়। সারবানান তখন তার আন্টির সাথে তার বোনের গ্রামে চলে আসে। এখানে গ্রামের লোকজন বলে তারা তাদের কথা জানতো না, এই কারণে তারা সেলভি ও তার স্বামীর লাশকে কবর দিয়ে দিয়েছে। এখানে সারবানান সেলভির স্বামীর কাজের কথা জানতে পারে যে সে পুরনো ঘর মেরামত করে সেগুলো আরো বেশি দামে বিক্রি করত। সেলভির স্বামী বর্তমানে এখন এই গ্রামের একজন জমিদারের বাড়িতে ছিল যে ওই বাড়ি মেরামত করার জন্য কিছু অ্যাডভান্সও নিয়েছিল। এখানে যেহেতু সে আর নেই তাই সারবানানকে কিছুদিন এই গ্রামে থেকে সবকিছু সামলাতে হবে। এখন আমরা দেখতে পাই সেলভির মেয়ে শক্তি কোমায় চলে গেছে আর তার ছেলে নিচে খেলতেছিল। সে নিচে অদ্ভুত কিছু দেখতে পেয়ে দৌড়ে চলে যেতে থাকে, তখন তার মামা এসে তাকে ধরে। এখানে আমাদের মায়া নামে একজন ডাক্তারকেও দেখানো হয় যে কিনা এই জমিদারের মেয়ে ছিল আর পরে এই বাড়ির মালিকও সেই হবে। সে এখানে শক্তির ট্রিটমেন্ট করতে এসেছে। মায়া এই বাড়িকে হসপিটাল বানাতে চায় কারণ এই গ্রামে কোনো হসপিটাল নেই। এরপরে সন্ধ্যায় আমরা সেলভির ছেলেকে দেখতে পাই যে মোবাইলে গেম খেলছিল। তখন একটি হাত এসে তার হাত ধরে আর তখন সারবানানের আন্টি আসলে সে একটি আত্মা দেখে ভয় পেয়ে যায়। এরপর আমরা সারবানানকে দেখতে পাই যে তার বোনের সমাধিস্থলে বসে আছে আর তার সাথে রবিও ছিল। এরপর আমরা তাদেরকে থানায় দেখতে পাই। এখানে জানতে পারি 2 দিন পরে এই গ্রামে 10 বছর পর পর একটি অনেক বড় পূজা হয়, সেটি হবে। এই পূজায় অনেক দূর দূর থেকে অনেক লোক আসবে আর এদের মধ্যে অনেক ভিআইপিও আসবে। তাই পুলিশরা এইসব নিয়ে ব্যস্ত ছিল, তারা কেউ এই মৃত্যুর ইনভেস্টিগেশনে গুরুত্ব দিচ্ছিল না। সারবানান এখানে নিজেই তার বোনের মৃত্যুর রহস্য বের করার সিদ্ধান্ত নেয়। রবি তখন তাকে সেলভির স্বামীর মৃত্যুর আগের ভিডিও দেখায় আর বলে সে নিজের চোখে সেলভিকে গ্রামবাসীদের সাথে যেতে দেখেছে, তারপরেই তার লাশ ঝুলতে দেখে। এখানে সারবানান ভিডিওতে একজন তান্ত্রিককে দেখতে পায়। রবি বলে এই তান্ত্রিককে সে মর্গেও দেখেছে। এখানে সারবানান মনে মনে ভাবে তার বোনের মৃত্যুর পিছনে হয়তো এই তান্ত্রিকের কোনো কানেকশন থাকতে পারে। আর তখনই আমরা ওই তান্ত্রিককে দেখি যে মন্ত্র পড়ে ওই বাড়ির সামনে আসলে তার হাতে থাকা মালা একা একাই ঘুরতে শুরু করে আর এক পর্যায়ে ভেঙে যায়। সে তখন বাড়ির ভিতর আসতে গেলে বাড়ির সব দরজা জানলা হঠাৎ করে একা একা বন্ধ হয়ে যায়। এখানে কোনো শক্তি তাকে বাড়ির ভিতর আসতে দিচ্ছিল না, তাই সে এখান থেকে চলে যায়। আমরা তখন মায়াকে শক্তির রুমে দেখতে পাই যেখানে একটি কাটা হাত এসে তার গা বেয়ে উঠতে থাকে। তখন মায়া একটি অশরীরী ছায়া দেখতে পায়। তখন হঠাৎ করে সমস্ত দরজা জানলা একা একাই বন্ধ হয়ে যায়, পরে তা খুলে যায়। এসব দেখে মায়া এখানে অনেক ভয় পেয়ে যায়। এরপরে আমাদের রবি ও সারবানানকে দেখানো হয় যেখানে একটি অদ্ভুত প্রাণী তাদের গাড়িতে হামলা করে আর তাদের গাড়ি তখন বন্ধ হয়ে যায় আর স্টার্ট নিচ্ছিল না। সারবানান বাইরে কিছু শব্দ শুনতে পায়, তখন সে গাড়ি থেকে নেমে বাইরে বেরোলে তার উপর অনেকভাবে হামলা হয়। সেখানে সে একটি ছায়ামূর্তিও দেখতে পায় আর এখানে গাড়ির মধ্যে রবিকে দেখতে পায় যার সামনে সেলভি দাঁড়িয়ে আছে আর তখন সে রবিকে মেরে ফেলে। এরপরে যখন সারবানান এখানে আসে তখন আর সে গাড়ি সহ রবিকে দেখতে পায় না, কিন্তু রবির ক্যামেরা পড়ে থাকতে দেখে। এখানে রবির ক্যামেরায় সারবানান সেই তান্ত্রিককে দেখতে পায়। তখন তান্ত্রিকের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। পরের দিন সারবানানের আন্টি আর মায়া মিলে দুজনে কথা বলছিল এই বাড়িতে ভূত আছে, কিন্তু তারা কাউকে জানাবে না বলে সিদ্ধান্ত নেয়, কারণ এই বিষয়ে জানাজানি হলে এখানে আর হসপিটাল হবে না। এরপর আমাদের 2 দিন পরে যেই পূজা হবে তার অনুষ্ঠান দেখানো হয় আর এখানে আমরা মুভির শুরুতে যেই পূজারীকে দেখতে পেয়েছিলাম তাকে দেখতে পাই। সে এখানে মন্দিরের উপর কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথে মন্দির থেকে চলে যায়। এখানে সারবানানকেও দেখানো হয় যে কোথাও যাচ্ছিল। তখন সে রবির গাড়িকে দেখতে পায় যে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানে রবির লাশও পড়েছিল। তাই দেখে সে সাথে সাথে পুলিশকে খবর দেয়। এখানে পুলিশ ও গ্রামবাসী আসলে সে জানতে পারে 2 দিন পরেই রবির জন্মদিন ছিল। এখানে পুলিশ সারবানানকেই সন্দেহ করে, কিন্তু তখন সারবানান পুলিশকে সেই তান্ত্রিকের কথা জানায় আর সে
দেখতে পায় যে দূর থেকে তান্ত্রিক তাদের উপর নজর রাখছিল। তখন পুলিশ ও সারবানান মিলে তান্ত্রিককে ফলো করে তার আস্তানায় চলে আসে। এখানে পুরো ঘর কালো জাদুর জিনিসপত্র দিয়ে ভরা ছিল, আর এখানে এ পর্যন্ত যারা মারা গেছে তাদের সবার ছবি দেখতে পায়। আর এর সাথে এখানে শক্তির ছবিও ছিল, তার মানে শক্তির জীবনও সংকটে রয়েছে। পুলিশও তখন সেই তান্ত্রিককেই সন্দেহ করে, আর আমরা সেই তান্ত্রিককে একটি গাছের উপর দেখি যেখানে তার হাতে ওই পুলিশের ছবি ছিল। এরপরে আমাদের সেলভিদের বাড়ির ভেতরে সেলভির ছেলেকে দেখানো হয়, যেখানে সে একটি ছায়া দেখতে পায়। তখন সেখানে সারবানান চলে আসায় সবকিছু ঠিক হয়ে যায়। এখানে সারবানান শক্তির জন্মদিনের কিছু ছবি দেখতে পায়। তখন সে গ্রামে গিয়ে সবার জন্ম তারিখ দেখতে থাকে। তখন সারবানান মায়াকে ফোন করে বলে শক্তির শরীরে কোনো লাল দাগ আছে কিনা দেখার জন্য। এরপরে আমরা দেখি সারবানান বাসায় চলে আসে আর এসে শক্তির পিঠে একটি লাল দাগ দেখতে পায়। তখন সারবানান জানায় শক্তি, রবি আর ওই পুলিশ তিনজনের জন্মদিনই একই দিনে, যেটি ওই পূজার দিনে পড়ে। আর তিনজনের বয়সের মধ্যে 10 বছরের গ্যাপ রয়েছে, আর এই তিনজনের শরীরেই এরকম লাল দাগ রয়েছে। এখানে সারবানান মায়াকে বলে শক্তির খেয়াল রাখার জন্য, আর সে নিজেই ওই পুলিশকে বাঁচাতে চলে যায়। আমরা এখানে সেলভির বাড়িতে সে পূজারীকে দেখতে পাই যে জোর করে বাসার ভিতরে চলে আসে, আর মায়া আর তার আন্টি তাকে আটকাতে পারে না। পূজারী ভিতরে আসলে সে একটি অদৃশ্য ছায়া দেখতে পায়, যে ছায়াটি তার উপর হামলা করে। তখন পূজারী শক্তির রুমে চলে আসে শক্তিকে মারার জন্য। আমরা এখানে এটিও দেখতে পারি যে আত্মা যখন হামলা করে তখন পূজারীর শরীরে কিছু ক্ষত হয়ে যায়, আর সেগুলো একা একাই ঠিক হয়ে যাচ্ছিল। এখানে পূজারীর শক্তিকে মারতে গেলেই তখন ওই আত্মাটি এসে পূজারীকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এখানে সারবানান তখন সেই তান্ত্রিককে দেখতে পায় যে ওই পুলিশের উপর তন্ত্রমন্ত্র করছিল। এটি দেখে সারবানান তান্ত্রিককে মারতে শুরু করে। হঠাৎ করে তারা দুজনে দেখতে পায় যে ওই পুলিশের বডি একা একাই উপরে শূন্যের দিকে উঠে যায়, আর নিচে পড়ে সে সাথে সাথে মারা যায়। তখন তান্ত্রিক বলে তোমরা আমাকে বাধা দিয়ে অনেক বড় ভুল করেছ, আমি বাকের হাত থেকে এর জীবন বাঁচাচ্ছিলাম। এরপরে আমাদের শক্তিকে দেখানো হয়, এখানে তার জ্ঞান ফিরে এসেছে, আর শক্তির পাশে আমরা সেলভির আত্মাকেও দেখতে পাই যে তার ছেলেকে ডাকছে। এরপর কিছু পুলিশকে দেখানো হয় যারা ওই পূজারীর বাড়ি গিয়ে পূজারী ও তার ওয়াইফের লাশ পায়। তার মানে যেই পূজারী শক্তিকে মারতে গিয়েছিল সে আসলে ওই বাকই ছিল। এরপরে আমরা দেখতে পাই তান্ত্রিককে পুলিশ ধরে থানায় এনেছে। এখানে তান্ত্রিক সবাইকে বলে তারই পরিবারের সদস্যরাই 100 বছর আগে ওই বাঘকে বন্দী করেছিল। সেও আসামে থাকে, আর সে নদীতে পূজারীর মেয়ের লাশ দেখতে পায়, কিন্তু সে পূজারীর সাথে তার মেয়েকে দেখেছিল। এই লাশ দেখে বুঝতে পারে এই মেয়েকে বাঘই মেরেছে, আর পূজারীর মেয়ের রূপ নিয়ে সবার মাঝে ঘুরছে। তখন সে পূজারীকে খুঁজতে গিয়ে দেখে পূজারী তার পরিবার সহ এখান থেকে চলে গেছে। পূজারী তার পরিবার সহ এই জায়গায় চলে আসে, আর এই মন্দিরের উপর ওই ঘটিটি লুকিয়ে রাখে যেখানে বাঘের আত্মা বন্দী ছিল। ওই বাঘ মুক্তি পেলেও তার শক্তি এখনো ফিরে পায়নি, তাই তাকে 3 জন বিশেষ জন্মতিথির মানুষ যাদের জন্ম ওই দেবীর পূজার দিনে হয়েছে, আর ওই দেবীর পূজার আগে এই 3 জনের বলি দিতে পারলে বাঘ তার সম্পূর্ণ শক্তি ফিরে পাবে। এখানে এই 3 জন লোক হচ্ছে শক্তি, রবি আর ওই পুলিশ। তাই বাঘ শক্তিকে মারতে গেলে প্রথমে তার বাবাকে মারে, তারপরে তার বাবার রূপ ধরে সেলভির কাছে শক্তির কথা জানতে চায়। তখন সেলভি বুঝতে পারে এটি তার স্বামী নয়। তখন সে তার জীবনের ঝুঁকি নিয়ে তার সন্তানদের বাঁচাতে যায়, কিন্তু বাঘ তাকেও মেরে ফেলে। তখন বাঘ সেলভির রূপ ধরে শক্তিকে মারার জন্য, কিন্তু তখনই গ্রামের লোকজন চলে আসাতে বাঘ তাদের সাথে চলে যায়। শক্তি তার মাকে খুঁজতে এসে কুয়ার মধ্যে তার লাশ দেখতে পায়, তখন সে পড়ে গিয়ে আহত হয়। এখানে বাঘ মন্দিরের উপর ঘটিটি দেখে ফেলে, তাই সে একজন লোককে টাকা দিয়ে ঘটিটি পাড়িয়ে আনে আর তার আত্মাকে মুক্ত করে দেয়। তারপরে সে পূজারী ও তার ওয়াইফকে মেরে ফেলে। এখানে তান্ত্রিক বলে আমি এই পর্যন্ত চিন্তা করছিলাম যে বাঘ কেন শক্তিকে মারতে পারেনি, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে শক্তির মা মরে যাওয়ার পরেও তার সন্তানদের রক্ষা করছে। বাঘ ওই পূজারীর রূপ ধরে শক্তিকে মারার জন্য গেলে শক্তির মায়ের আত্মা তাকে মেরে বাসা থেকে বের করে দেয়। তান্ত্রিক আরো বলে বাঘ দুজনকে বলি দিয়ে ফেলেছে, যার ফলে সে এখন অনেকটা শক্তিশালী হয়ে গেছে, আর এখন সে শক্তিকেও মারার চেষ্টা করবে, কারণ পূজার আর বেশি সময় বাকি নেই। এ কথা শোনার পরে সারবানান শক্তিকে বাঁচানোর জন্য চলে
চলে যায়। আমরা তখন বাঘকে দেখি থানায় এসে সবার উপর হামলা করতে। তখন তান্ত্রিক তার শক্তি দিয়ে বাঘকে থানা থেকে বাইরে নিয়ে আসে। এরপরে আমাদের শারবানানকে দেখানো হয় যে বাসায় চলে এসেছে, আর সে এখানে জানতে পারে যে আজকে শক্তির জন্মদিন। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে সেলভির সন্তানরা সেলভির আত্মাকে দেখতে পারছে। সেলভি আত্মা হওয়ার পরেও তাদের সন্তানের যত্ন নিচ্ছিল ও তাদের সাথে খেলছিল। তখন মায়াকে দেখি সে স্কুটি নিয়ে বাড়ির ভিতর ঢুকতে গেলে অদৃশ্য কিছুর সাথে বাধা পেয়ে পড়ে যায়। তখন শারবানানের আন্টি তাকে ভিতরে নিয়ে আসে, কিন্তু অন্য দুইজন স্কুটিকে ভিতরে আনতে গেলে কোনো শক্তিতে বাধা পেয়ে স্কুটিকে আর ভিতরে আনতে পারে না। এখানে শারবানান এসে স্কুটিতে মায়ের একটি কোট দেখতে পায় যেখানে কিছু রক্ত লেগে আছে। মায়া জানায় থানায় বাঘের হামলা হয়েছে আর সে মাত্র সেখান থেকে সবার ট্রিটমেন্ট করে আসছিল। শারবানান তখন বুঝতে পারে বাঘ থানার মধ্যে কারোর রূপ ধরে আছে, তাই সে গ্রামের প্রধানের কাছে যায়। তখন সে গ্রামের প্রধানের গাড়ির ডিকিতে ওই তান্ত্রিকের লাশ দেখতে পায়। তখন আমাদের থানার বাইরের দৃশ্য দেখানো হয় যেখানে বাঘ তান্ত্রিককে মেরে ফেলছে। এরপরে বাঘ তান্ত্রিকের রূপ নিয়ে কিছু লোককে দিয়ে সেলভির কবর খুঁড়ে তার লাশ বের করছিল জ্বালানোর জন্য। কারণ সেলভির আত্মা যেহেতু মুক্তি পায়নি, তাই সে তাকে জ্বালিয়ে মুক্তি দিয়ে দিবে আর তখন সে শক্তিকে মারতে পারবে। এখানে বাঘ মন্ত্র পড়া শুরু করলে আমরা সেলভিকে দেখতে পাই সে তার সন্তানদের সাথে খেলছিল। তখনই কোনো এক শক্তি তাকে টেনে নিয়ে আসে বাঘের সামনে। এখানে বাঘ ও সেলভির মাঝে এক ভয়ানক লড়াই শুরু হয়। বাঘ এখানে সেলভির শক্তির সাথে পেরে উঠছিল না। তখন বাঘ আরো কিছু খারাপ আত্মার শক্তির সাহায্যে সেলভিকে হারিয়ে তার শরীরে বন্দী করে ফেলে আর তার মৃত শরীরকে জ্বালিয়ে দিয়ে শক্তিকে মারার জন্য চলে যায়। কারণ পূজা শুরু হওয়ার আগেই তাকে শক্তিকে মারতে হবে। এখানে শারবানানও এই কবরের এখানে আসলে সে সেলভির আত্মাকে দেখতে পায়, যেখানে সেলভির আত্মা চলে যেতে যেতে বলে, ভাইয়া আমার সন্তানদের খেয়াল রাখো। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। এরপর বাঘ শক্তিকে মারার জন্য তাদের বাড়ি চলে আসে, কিন্তু এখানে বাড়ির লোকজন আগে থেকেই জানতো যে তান্ত্রিক মারা গেছে, এটি আসলে বাঘ। তখন মায়া বুদ্ধি করে শক্তিকে নিয়ে পূজার জায়গায় চলে যায়। এখানে শারবানানও শক্তিকে বাঁচানোর জন্য পূজার জায়গায় চলে আসে আর বাঘ ও বুঝতে পেরে তাদের এখানে চলে আসে। শারবানান শক্তিকে নিয়ে একটি বড় অসুরের মূর্তির ভিতর চলে যায়, যে মূর্তিকে আজকে দেবীর হাত দিয়ে ত্রিশূল মেরে পুরানো হবে। বাঘ এখানে একসাথে অনেকগুলা তান্ত্রিক হয়ে পড়ে আর তারা সবাই মিলে শক্তিকে মারার চেষ্টা করে, কিন্তু শারবানান বারবার শক্তিকে বাঁচিয়ে দেয়। বাঘ তখন সেই অসুরের মূর্তির চোখের ভিতর চলে আসে আর তখনই দেবীর হাত থেকে ত্রিশূল ছোড়া হয়। আর আমরা দেখতে পাই যে বাঘকে মারার জন্য দেবী নিজে এসেছে। এখানে বাঘ পালাতে পারছিল না, কারণ দেবী তার শক্তি দিয়ে বাঘকে আটকে রেখেছিল আর তার হাতের ত্রিশূল দিয়ে অসুরের চোখে ঢুকিয়ে দেয় যেখানে বাঘ ছিল। আমরা তখন বাঘকে তার আসল রূপে ফিরে আসতে দেখি আর সে মারা যায়। এরপর আমরা দেখতে পারি শারবানান এখন থেকে এখানেই থাকবে আর মায়া এই বাড়িকে একটি হসপিটালে কনভার্ট করবে। আমরা এখানে সেলভির ছেলেমেয়েকেও বাইরে খেলতে দেখতে পাই, যেখানে একটি অদৃশ্য আত্মা তাদের সাথে খেলছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এখানে মুভির শেষে আমাদের যে আত্মাকে দেখানো হয়েছে, এখন এটি সেলভির আত্মাও হতে পারে, কিন্তু আমরা দেখেছি সেলভির আত্মাকে বাঘ মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে এটি কি বাঘ? কিন্তু বাঘকে তো দেবী মেরে ফেলেছে। এখন এটি কার আত্মা হতে পারে? এখন আমার যা মনে হয় এটি সেলভির স্বামীর আত্মাও হতে পারে, কারণ তাকেও কবর দেওয়া হয়েছিল আর তার আত্মা এখনো মুক্তি পায়নি। এখানে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।